Assalamualaikum. Welcome to our online class. I am Arjuman Arashetu, lecturer in English, Ghulam Mustafa Model College. Hello dear students, how are you? Hopefully you all are well and good by the grace of Almighty Allah. I am also well. In your previous class, I start from Unit 2. Our today's lesson is from Unit 2, Lesson 3. Scientific breakthroughs we are waiting for Part 1. সায়েন্টিফিক ব্রেকথ্রু, সায়েন্টিফিক কি বৈজ্ঞানিক, ব্রেকথ্রুস মানে অভাবনীয় সাফল্য, বৈজ্ঞানিক অভাবনীয় যেই সকল সাফল্যগুলোর জন্য আমরা অপেক্ষা করছি, এটা হচ্ছে আজকে আমাদের প্যাসেজটার নাম। তাহলে মানে আজ প্যাসেজটাতে তুমি যা যা পড়বে তা এখনও আবিষ্কৃত হয়নি, যার প্রসেস চলতেছে, এই অভাবনীয় সাফল্যগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। প্রতিদিনকার মতো চলো প্রথমে কিছুটা ভোকাবুলারি আলোচনা করার পর আমরা প্যাসেজে চলে যাব। যেমন ওয়ার্ড সিনোনিম, সাবস্টেন্স, সাবস্টেন্স অর্থাৎ উপাদান, ম্যাটেরিয়াল, এক্সট্রিম, ফার্দারমোস্ট, এফিসিয়েন্ট, ইফেক্টিভ, ক্যাপেবল কি যোগ্য, অ্যাবেল, হ্যাবিটেশন, হ্যাবিটেশন আবাসস্থল, রেসিডেন্সি, সাপ্রেস, সাপ্রেস মানে ঢাকা চাপা দেওয়া, কভার হ্রাস, পার্শিয়াল, পার্শিয়াল আংশিক, ওয়ান সাইডেড, বায়াসড, স্লাইড, অ্যাস্থেনিক, এটা হচ্ছে কিছুটা কিওর, রিমেডি। এবার দেখো এই প্যাসেজটাতে প্রথমে কিছু লাইন থাকে, সেখানে তুমি দেখতে পাবে যে প্যাসেজটা পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ইট ইজ অ্যাবাউট সাম অফ দ্য ব্রেক থ্রুস দ্যাট হ্যাভ নট হ্যাপেন্ড ইয়েট, এটা এমন কিছু অভাবনীয় সাফল্য যা এখনও ঘটেনি, হ্যাপেন্ড ইয়েট এখনও পর্যন্ত তুমি সেটা পাওনি। এখানে তুমি চারটা টপিকস পাবে। প্রথমটা কি ডিএনএ কম্পিউটার, কি ডিএনএ কম্পিউটার, তারপরে পার্মানেন্ট মুন বেস, ক্লিন এনার্জি অ্যান্ড কিওর ফর ক্যান্সার। ডিএনএ কম্পিউটার, তাহলে আমরা টেক্সটে যাওয়ার আগে ডিএনএ কম্পিউটারটা কি? ডিএনএ কম্পিউটার হচ্ছে ডিএনএ ফুল অ্যাব্রিভিয়েশনটা খেয়াল করো, ডিএনএ ডিঅক্সিরিবো নিউক্লিয়ারিক অ্যাসিড। আর তুমি এই যে পার্মানেন্ট মুন বেজে আরেকটা ওয়ার্ড পাবে নাসা, নাসার ফুল অ্যাব্রিভিয়েশনটা লেখা আছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এবার আসো ডিএনএ কম্পিউটার। আমরা প্যাসেজে ডিএনএ কম্পিউটার পড়তে যাওয়ার আগে ডিএনএ কম্পিউটারটা কি সেটা একটু বুঝি। যেমন ডিএনএ কম্পিউটারটার সংজ্ঞাটা যদি তুমি দেখো, এ নন এ কম্পিউটার that uses DNA to store information and perform complex calculations। তার মানে একটি ন্যানো কম্পিউটার যা ডিএনএ ব্যবহার করে করা হবে কি করার জন্য, টু স্টোর ইনফরমেশন, তথ্য সংগ্রহ করার জন্য, এবং পারফর্ম কমপ্লেক্স ক্যালকুলেশন, জটিল গণনাগুলো করার জন্য ডিএনএ ব্যবহার করা হবে। DNA computing is an emerging branch of computing which uses DNA, biochemistry and molecular biology hardware instead of the traditional silicon based computer technologies। তার মানে DNA কম্পিউটারটা আবির্ভূত হবে কিভাবে, ব্রাঞ্চ অফ কম্পিউটিং হুইচ ইউজেস ডিএনএ, যা ডিএনএ ব্যবহার করবে, কি ব্যবহার করবে, ডিএনএ, তারপরে বায়োকেমিস্ট্রি ব্যবহার করবে, বায়োকেমিস্ট্রি কি জৈব রসায়ন ব্যবহার করবে, এবং মলিকুলার বায়োলজি এবং আণবিক জীববিজ্ঞান ব্যবহার করবে হার্ডওয়্যার হিসেবে, কি হিসেবে, হার্ডওয়্যার হিসেবে, এবং ইনস্টিড অফ ট্রেডিশনাল সিলিকন বেসড কম্পিউটার টেকনোলজিস। আমরা বর্তমানে যেই সিলিকন বেসড কম্পিউটারটা ব্যবহার করি তার পরিবর্তে এগুলো ব্যবহার করা হবে সেই কম্পিউটারটাতে। এটা দেখো এই আইডিয়াটা প্রথম কখন আসে, এই আইডিয়াটা ইন 1994 ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া কম্পিউটার সায়েন্টিস্ট লিওনার্ড অ্যাডেলম্যান সাজেস্টেড অ্যাবাউট ইট। তাহলে ওই ইউনিভার্সিটির লিওনার্ড অ্যাডেলম্যান সর্বপ্রথম এটা সম্পর্কে সাজেস্ট করেছিল। তিনি বলেছিলেন যে হ্যাঁ আমরা কম্পিউটারে ডিএনএ ব্যবহার করতে পারি, যা আমাদের অনেক জটিল সমস্যার সমাধান করতে সাহায্য করবে, এবং সেই উদ্দেশ্যে বর্তমানে কাজগুলো করা হচ্ছে। এবার প্যাসেজে চলে যাই। ডিএনএ কম্পিউটার, ইমাজিন হ্যাভিং অ্যান আইপড ক্যাপেবল অফ হোল্ডিং থাউজেন্ডস অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও। ইমাজিন অর্থ কি, মনে করো তোমার কাছে কি আছে, একটি আইপড আছে যেটা সক্ষম, ক্যাপেবল অর্থ কি সক্ষম, অফ হোল্ডিং থাউজেন্ড অফ ইয়ার্স অফ হাই ডেফিনেশন ভিডিও, যা হাজার হাজার
উচ্চ ডেফিনেশনের ভিডিওগুলো সংরক্ষণ করতে সক্ষম। এ ডিএনএ কম্পিউটার উড মেক সাচ এ ডিভাইস ভেরি পসিবল। একটি ডিএনএ কম্পিউটার পারবে এইরকম যন্ত্র তৈরি করতে খুব শীঘ্রই। ডিএনএ ইজ দ্য সাবস্টেন্স, ডিএনএ হচ্ছে সেই উপাদান দ্যাট লিভিং অর্গানিজমস ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন। ডিএনএ হচ্ছে সেই বস্তু বা দ্রব্য যা লিভিং অর্গানিজম জীবন্ত প্রাণীসমূহর কী করতে পারবে, ইউজ টু স্টোর জেনেটিক ইনফরমেশন, যা ব্যবহার করা হয় জীবন্ত প্রাণীর জেনেটিক তথ্যগুলো সংরক্ষণ করার জন্য। হোয়াট মেক্স ডিএনএ স্পেশাল ইজ দ্যাট, যা ডিএনএকে বিশেষ করে তুলেছে তা হচ্ছে ইট ইজ এক্সট্রিমলি এফিসিয়েন্ট হোয়েন ইট কামস টু স্টোরিং ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস। ইহা যখন স্পেশাল দ্যাট ইট ইজ এক্সট্রিমলি এফিসিয়েন্ট, যা খুবই প্রয়োজনীয় হোয়েন ইট কামস টু স্টোরিং ইনফরমেশন ইন এ লিমিটেড স্পেস, যখন ইহা তার সমগ্র ইনফরমেশনগুলো কী করতে পারবে, একটি খুব কম জায়গার ভিতরে ধারণ করতে পারবে। অনেক ইনফরমেশন সেটা কী করতে সক্ষম হবে, খুব অল্প জায়গায় ধারণ করতে সক্ষম হবে। Just 1 milligram of DNA is capable of holding all the printed material in the world. মাত্র 1 মিলিগ্রাম অফ ডিএনএ কী করতে সক্ষম হবে, পৃথিবীতে যত প্রিন্টেড দ্রব্য আছে তা সব সংরক্ষণ করতে সক্ষম হবে। ডিএনএ কম্পিউটিং ইজ কারেন্টলি ইন ইটস ইফিসিয়েন্সি। ডিএনএ কম্পিউটিং বর্তমানে তোমার একদম প্রাথমিক পর্যায়ে আছে। কোথায় আছে? প্রাথমিক পর্যায়ে আছে। উইথ প্রোটোটাইপ সাচ অ্যাজ মায়া 2, যেমন উদাহরণস্বরূপ কীরকম, যেমন মায়া 2 অনলি ক্যাপেবল অফ শোয়িং দ্য কনসেপ্ট। মায়া 2 তোমার একটা উদাহরণস্বরূপ তুমি বলতে পারো যা তোমাকে এই ধারণাটা প্রদর্শন করছে। ইফ ডিএনএ কম্পিউটিং ইজ পারফেক্টেড, যদি ডিএনএ কম্পিউটিংটা পারফেক্ট হয়, যথাযথভাবে হয়, কম্পিউটার্স উইল বিকাম ক্যাপেবল অফ হোল্ডিং অ্যামাউন্টস অফ ইনফরমেশন দ্যাট আর হার্ড টু ইমাজিন বাই টুডেজ স্ট্যান্ডার্ড। কম্পিউটার কী করতে সক্ষম হবে, যে হাজার হাজার ইনফরমেশন হোল্ডিং অর্থ ধারণ করতে সক্ষম হবে, দ্যাট আর হার্ড টু ইমাজিন বাই টুডেজ স্ট্যান্ডার্ড, যা বর্তমানের স্ট্যান্ডার্ডে চিন্তা করাও কঠিন। এরপর একটা খেয়াল করো, পার্মানেন্ট মুন বেস। পার্মানেন্ট মুন বেস এভার সিন্স সেটিং আপ হিউম্যান হ্যাবিটেশন ইন স্পেস ওয়াজ ফার্স্ট ইমাজিনড। যখন এভার সিন্স setting up human habitation in space was first imagined, it was thought that the moon would be the first object to be colonized since it was closest to earth. তাহলে যখনই মানুষ চাঁদে পদার্পণ করেছিল তখনই সে ভেবেছিল যে হ্যাঁ, পৃথিবী ছাড়াও কোথাও হয়তো মানুষের আবাসস্থল বা বসতি স্থাপনের জায়গা হতে যাচ্ছে। হিউম্যান হ্যাবিটেশন মানে মানুষের বসবাসের জায়গা হতে যাচ্ছে। ওয়াজ ফার্স্ট ইমাজিন, প্রথম কল্পনা করা হয়েছিল। কেন এটা ভাবা হয়েছিল যে আমরা হয়তো চাঁদে আমাদের প্রথম বসতিটা স্থাপন করতে যাচ্ছি? কারণ কি? সিন্স ইট ওয়াজ ক্লোজেস্ট টু আর্থ, যেহেতু এটা পৃথিবীর কাছাকাছি। কিসের জন্য? এটা পৃথিবীর কাছাকাছি। ইন 1969 সালে হোয়েন ম্যান ফার্স্ট ওয়াক অন দ্য মুন, যখন মানুষ প্রথম চাঁদে পদার্পণ করে, এ পার্মানেন্ট কলোনি সাডেনলি অ্যাপিয়ার টু বি ভেরি অ্যাচিভেবল। এবং তখনই কলোনি হচ্ছে কি উপনিবেশ স্থাপন করা, তখনই মনে করা হয় যে হ্যাঁ, এইখানে অ্যাপিয়ার অর্থ আবির্ভূত হওয়া, যে আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ, একটা পার্মানেন্ট উপনিবেশ এখানে স্থাপন করার জন্য সুযোগ এসে গেছে। হাউএভার, যাই হোক, ফর এ ভ্যারাইটি অফ রিজনস, বিভিন্ন কারণের বৈচিত্র্যের কারণে, যেমন ইকোনমিক্যাল অ্যান্ড টেকনিক্যাল, যেমন অর্থনৈতিক এবং প্রযুক্তিগত, দ্য প্রজেক্ট ওয়াজ নেভার ট্রুলি অ্যাটেম্পট। এই প্রকল্পটি এখনও সত্যের মুখ দেখেনি, যেটা আমরা চিন্তা করেছিলাম যে হ্যাঁ, হয়তো আমাদের চাঁদে বসতি স্থাপনটা শুরু হতে যাচ্ছে। হাউএভার, নাসা কারেন্টলি হ্যাজ প্ল্যানস টু হ্যাভ ওয়ান কনস্ট্রাক্টেড বাই 2024। যাই হোক, নাসা এখন কি করেছে, প্ল্যান করেছে কি 2024 সালের মধ্যে তারা ওই চাঁদে বসতি স্থাপনের চিন্তাভাবনা করেছে। দা ইউরোপিয়ান স্পেস এজেন্সি ESA also plans to construct a moon base by 2025.
যে ইউরোপিয়ান ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটা পরিকল্পনা করেছে, কি করেছে, তারা চাঁদে বসতি স্থাপনের পরিকল্পনা করেছে কত সালের মধ্যে? 2025 সালের মধ্যে। জাপান অ্যান্ড ইন্ডিয়া অলসো ইচ হ্যাভ প্ল্যানস টু হ্যাভ এ বেস বাই 2030, যে 2030 সালের মধ্যে জাপান এবং ইন্ডিয়া চিন্তা করেছে, ভারত চিন্তা করেছে যে তারা পরিকল্পনা করেছে তারা চাঁদে বসতি স্থাপন করবে কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। দ্য বিগেস্ট ব্যারিয়ার টু এ বেস ইজ মানি। দ্য বিগেস্ট ব্যারিয়ার মানে কি? বাধা। তাহলে সবচেয়ে বড় বাধাটা কোথায়? এর মধ্যে সবচেয়ে বড় বাধাটা এই ভিত্তি স্থাপনের ক্ষেত্রে। বেস মানে কি? ভিত্তি স্থাপনের সবচেয়ে বড় বাধা কি? মানি, টাকা। মেনি পিপল উইথিন নাসার মধ্যেই অনেক মানুষ আছে, ইনক্লুডিং বাজ আলড্রিন। বাজ আলড্রিনের কথা মনে আছে? বাজ আলড্রিনটা কে ছিল? বাজ আলড্রিনটা হচ্ছে চাঁদের দ্বিতীয় পদার্পণকারী ব্যক্তি। নেইল আর্মস্ট্রংয়ের পরে তাকে অনুসরণ করেছিল কে? বাজ আলড্রিন। তাহলে নাসা অন্তর্ভুক্ত অনেক মানুষ, যার মধ্যে বাজ আলড্রিনও আছেন, হ্যাভ ক্রিটিসাইজ দ্য বিল্ডিং অফ এ মুন বেস। তাহলে তারা এই যে চাঁদে মানুষ বসতি স্থাপনের চিন্তা করছে সেটাকে সমালোচনা করেছেন। কেন? সেইং দ্যাট নাসা should put more focus on different issues like clean energy। তারা বললেন যে নাসার উচিত কি এই জিনিসটা বাদ দিয়ে বিভিন্ন ইস্যু আছে, আরও বিভিন্ন ইস্যু আছে, যেমন বিশুদ্ধ শক্তি, সেগুলোর প্রতি নাসার দৃষ্টি দেওয়া উচিত। চাঁদে বসবাস স্থাপন করা বাদ দিয়ে অন্য কোনো ইস্যুতে আমাদের পরিকল্পনা করা উচিত। কারণ হচ্ছে আমরা যদি আমাদের পৃথিবীকেই ঠিকঠাক মতো বাসযোগ্য রাখি তাহলে আমাদেরকে অন্য কোথাও বসতি স্থাপনের প্রয়োজন নেই। আমরা ওইটাকে দূষিত না করে আমরা বিশুদ্ধ শক্তি ব্যবহার করলে আমরা পৃথিবীকে আরও ভালো বসবাসের স্থান হিসাবে রাখতে পারবো। ক্লিন এনার্জি। While many alternatives to fossil fuels have been investigated, there is still quite a way to go before mankind's energy supply is completely renewable। দেখো, যখন ফসিল ফয়েলস অর্থ কি? জীবাশ্ম জ্বালানির আরও অল্টারনেটিভ অনুসন্ধান করা হচ্ছে। ইনভেস্টিগেটেড মানে অনুসন্ধান করা হচ্ছে, মানুষ অনুসন্ধান করছে আরও উপায়গুলো, কিন্তু দেয়ার ইজ স্টিল কোয়াইট এ ওয়ে টু গো বিফোর। কিন্তু মানুষ সেই শক্তিটা নবায়নযোগ্য শক্তি সম্পূর্ণরূপে পেতে এখনও বহুটা পথ বাকি রয়েছে। অ্যাজ অফ টুডে, যেমন বর্তমানে অ্যাবাউট 85% অফ অল এনার্জি কামস ফ্রম ফসিল ফুয়েলস। 85% সকল শক্তির 85%ই জীবাশ্ম জ্বালানি থেকে আসে। কোথা থেকে আসে? জীবাশ্ম জ্বালানি থেকে আসে। এখানে তুমি একটু খেয়াল করো, এই চিত্রটা যদি তুমি দেখো, এটা কিসের? বাতাসের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করে সেই ছবিটা এখানে দেওয়া হয়েছে। এবার দেখো, দ্য রিজন ক্লিন এনার্জি ইজ কনসিডার্ড টু বি ইম্পর্ট্যান্ট ইজ বিকজ ফসিল ফুয়েলস আর নট এক্সপেক্টেড টু লাস্ট মাচ লঙ্গার। কেন আমাদেরকে নবায়নযোগ্য ক্লিন এনার্জি বিশুদ্ধ শক্তির কথা চিন্তা করতে হচ্ছে? কারণ এটা গুরুত্বপূর্ণ, কারণ জীবাশ্ম জ্বালানি এখন আর বেশি দিন নেই, আমরা আর বেশি দিন এটা ব্যবহার করতে পারবো না। দে পলিউট দ্য এনভায়রনমেন্ট। তারা আমাদের পরিবেশকে দূষিত করে। কি করে? দূষিত করে। দে হ্যাভ লেড টু টেনশনস বিটুইন নেশনস। এবং এটার কারণে, এই জীবাশ্ম জ্বালানির কারণে কি হয়? জাতিতে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। টেনশন কি? চিন্তা। কিন্তু এটা কি? এই যে তেলের খনি কার আছে, এই আছে, সেটা নিয়ে বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয়। আর সেই জন্যই বলছে যে এই জিনিসগুলো তোমার আরও সমস্যার সৃষ্টি করে। The reason clean energy is hard to come by is that we have spent the past 150 years dependent on oil and it is quite difficult to make the switch। একটু খেয়াল করো, the reason clean energy is hard, বিশুদ্ধ শক্তি পাওয়াটা কঠিন। কেন কঠিন? by is that we have spent the past 150 years, আমরা 150 বছর অলরেডি ওইটা ব্যবহার করে ফেলেছি ওই অয়েলের উপর, তেলের উপর নির্ভর হয়ে, ডিপেন্ডেন্ট অন অয়েল, তেলের উপর নির্ভর হয়ে। অ্যান্ড ইটস কোয়াইট ডিফারেন্ট টু মেক দ্য সুইচ। এবং এটাই আমাদের কাছে, এটা থেকে অভিন্ন হওয়াটা আমাদের জন্য একটু কষ্টকর। Some have been suggested that the technology for producing vast amounts of clean energy already exists but is being
সাপ্রেসড বাই বিগ অয়েল কোম্পানিজ। আচ্ছা, কিছু কিছু পরামর্শ এসেছে যে প্রযুক্তির মাধ্যমে বিশাল পরিমাণে ক্লিন এনার্জি তৈরি করা অলরেডি শুরু হচ্ছে বা সম্ভব, কিন্তু এখানে যেটা সমস্যা হচ্ছে বড় বড় তেল কোম্পানি যারা আছে তারা এর পথে বাধা হয়ে আসছে। সাপ্রেসড বাই বিগ অয়েল কোম্পানি, বড় বড় তেল কোম্পানিগুলো এই বিশুদ্ধ এনার্জি তৈরির পথে বাধা হয়ে আসতেছে। হাউএভার সেভারাল ইউরোপিয়ান কান্ট্রিজ হ্যাভ প্রডিউসড কনসিডারেবল অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি। যাই হোক, বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলো কি করছে, তৈরি করছে, তৈরি করছে কনসিডারেবল যথেষ্ট পরিমাণে অ্যামাউন্টস অফ ক্লিন এনার্জি, বিশুদ্ধ শক্তির উৎপাদন তারা করার চেষ্টা করছে। কারেন্ট মেথডস অফ ক্লিন এনার্জি, বর্তমানে পরিচ্ছন্ন শক্তি বা বিশুদ্ধ শক্তির পদ্ধতিগুলো বা উপায়গুলো কী কী? ইনক্লুড ওয়াইন্ড, বাতাস, সোলার, সূর্য, সৌরশক্তি থেকে তুমি পারো, জিওথার্মাল, ভূতাপীয়, টাইডাল, জলোচ্ছ্বাস, হাইড্রো পাওয়ার, নিউক্লিয়ার অ্যান্ড বায়োফুয়েল। তারপরে তুমি আণবিক শক্তি এবং জীবাশ্ম বায়োফুয়েল থেকেও তুমি কি করতে পারো? এই ক্লিন এনার্জির উৎপাদন করতে পারো। এর পরের কনসেপ্টটা দেখো, কিওর ফর ক্যান্সার। ক্যান্সার রোগটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত আছি। এখন সবচেয়ে ভয়ানক রোগের নাম হচ্ছে ক্যান্সার, তাহলে এটার নাম হচ্ছে ক্যান্সারের প্রতিকার। ক্যান্সার ইজ ওয়ান অফ দ্য ডেডলিয়েস্ট ডিজিজ অফ দ্য মডার্ন ইরা। বর্তমান যুগে ক্যান্সার হচ্ছে প্রাণঘাতী একটি, আধুনিক যুগের একটি প্রাণঘাতী রোগের নাম হচ্ছে ক্যান্সার। এভার সিন্স দ্য ডেজ অফ হিপোক্রেটস পিপল হ্যাভ বিন সার্চিং ফর এ কিওর, যে সেই হিপোক্রেটসের সময় থেকে মানুষ কি করছে? এর প্রতিকার খুঁজছে। ক্যান্সার ইজ সিমিলার টু দ্য কমন cold in that although there are many ways to treat it, modern medicine is still yet to come up with a cure. ক্যান্সারকে কিসের সাথে তুলনা করেছে? সাধারণ ঠান্ডার সাথে তুলনা করেছে। কেন তুলনা করেছে? দেখো, সাধারণ ঠান্ডার মতো এটারও বিভিন্ন উপায় আছে, এটারও আচরণের বিভিন্ন উপায় আছে, কিন্তু তারপরও মডার্ন মেডিসিন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখনও এটার প্রতিকার সঠিকভাবে বের করতে পারেনি। দিস ইজ পার্শিয়ালি, ইহা আংশিকভাবে, বিকজ লাইক দ্য কমন কোল্ড, ঠান্ডার মতো, অনেকটা ঠান্ডার মতো, দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ ক্যান্সার। কারণ ঠান্ডাও যেমন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে, সর্দি কাশিটা, সেই রকম বিভিন্ন রকমের ক্যান্সারেরও অবস্থান রয়েছে। অ্যান্ড দে আর অল স্লাইটলি ডিফারেন্ট, এবং যারা একজন আরেকজনের থেকে কীরকম? স্লাইটলি ডিফারেন্ট, একটা আরেকটার থেকে আলাদা। আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, উইথ ওভার 7 মিলিয়ন ডেথস পার ইয়ার, 4 মিলিয়নেরও বেশি প্রত্যেক বছর মারা যায় দুর্ভাগ্যবশত। ক্যান্সার ইজ মাচ মোর সিরিয়াস দ্যান দ্য কমন কোল্ড। ক্যান্সার কমন কোল্ডে, সাধারণ সর্দি কাশির চেয়ে অনেক সিরিয়াস, মানে অনেক ভয়ানক। এ ওয়াইড অ্যাজোরমেন্ট মানে কালেকশনস অফ ড্রাগস, প্রচুর পরিমাণে, ওয়াইড অ্যাজোরমেন্ট অফ ড্রাগস, প্রচুর পরিমাণে ঔষধের সমারোহ, কেমিক্যালস, স্টিম কোষ, জেনেটিক্যালি মডিফাইড ভাইরাস, বংশগত পরিবর্তিত ভাইরাস, এবং ইভেন আর্সেনিক হ্যাভ, এমনকি আর্সেনিককেও হ্যাভ অল বিন প্রপোজড অ্যাজ ক্যান্সার কিওরস, এবং এই আর্সেনিককেও কী বলা হয়েছে? যে ক্যান্সারের কিওরের জন্য প্রপোজ করা হয়েছে, মানে ক্যান্সারের কিওরের একটা প্রতিষেধক হিসেবে ধরা হয়েছে। তুমি প্যাসেজের শেষে খেয়াল করবে যে লেখা আছে বাই জেমি ফ্র্যাটার, মানে এই প্যাসেজটা তুমি কার মাধ্যমে পেয়েছো? এই লোকটার মাধ্যমে। জেমি ফ্র্যাটার এই প্যাসেজটা লিখেছিলেন। এই ইনফরমেশনগুলো একটু আগে যেটা তুমি রিডিং করলে সেটা জেমি ফ্র্যাটার দিয়েছেন। সো আশা করি তোমরা আজকের প্যাসেজটা বুঝতে পেরেছো। বাসায় নিজে আবার সুন্দরভাবে রিডিং করবে এবং নিচে যে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। আরেকটা বিষয় হচ্ছে, এই প্যাসেজটা কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে শূন্যস্থান আসতে পারে, আবার প্রশ্ন, টিকচিহ্ন সেগুলোও আসতে পারে, এই জন্য প্যাসেজটা অনেক গুরুত্বপূর্ণ। আরেকটা হচ্ছে, প্যারাগ্রাফ লেখার সময় তোমার যদি প্যারাগ্রাফ আসে, তুমি কি জানো একটি প্যারাগ্রাফের কয়টি অংশ থাকে? একটি প্যারাগ্রাফের 3টি অংশ থাকে। এখন তুমি প্রশ্ন করতে পারো, ম্যাডাম ইংরেজি প্যারাগ্রাফ লেখার সময় তো আমরা 2টো পার্টে প্যারাগ্রাফটা লিখি। হ্যাঁ,
এইটার জন্যই কথাটা বলা। একটি তোমাকে যদি কেউ প্রশ্ন করে প্যারাগ্রাফের কয়টি অংশ থাকবে, প্যারাগ্রাফের অংশ 3টি, কিন্তু তোমার লিখতে হবে 2টি পার্টে। এটার প্রথম অংশের নাম হচ্ছে টপিক সেন্টেন্স। কি টপিক সেন্টেন্স, তারপর হচ্ছে মিডল পার্ট, আর লাস্টে হচ্ছে কনক্লুশন। কিন্তু ইংরেজি প্যারাগ্রাফ লেখার সময় 2টো পার্টে লিখবে, টপিক সেন্টেন্স আর মধ্যেরটা এক জায়গায়, আর কনক্লুশনটা পার্টটা আলাদাভাবে আলাদা প্যারায় লিখবে। কিন্তু বাংলায় খেয়াল করে দেখো, আমরা মূল ভাব, ভাব সম্প্রসারণ আর শেষ বক্তব্য এভাবে 3টা আলাদাভাবে লিখি। কিন্তু ইংরেজির সময় অবশ্যই লিখবে 2টা পার্টে, কিন্তু নাম থাকবে মানে তোমার জানা থাকবে যে প্যারাগ্রাফের অংশ হচ্ছে 3টা। কথাটা বলে দেওয়ার কারণ কি, অনেকে ইংরেজি প্যারাগ্রাফ খাতায় লেখার সময় আবার 3টা আলাদা আলাদা পার্ট করো, না সেটা করবে না। এভাবে যদি প্যারাগ্রাফ আসে তখন তুমি সুন্দরভাবে লিখবে। আর টপিক সেন্টেন্সে যে কোনো জিনিসের যে এই যে এখন ক্লাসটা শুরু করার আগে আমরা সংজ্ঞাটা দিলাম, ওইভাবে ওই প্যারাগ্রাফটার মূল বক্তব্যটা প্রথম লাইনে প্রকাশ করার চেষ্টা করবে। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।